সুধী দর্শক, আজকে আমরা কথা বলবো র্যাঙ্কন মোটরস বাইক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমানের সঙ্গে। জানব অটোমোবাইল শিল্পের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সম্ভাবনা সম্পর্কে। বাংলাদেশে অটোমোবাইল শিল্পের শুরু এবং এর বিকাশ সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি একটু পিছন থেকেই আসি এবং হয়তো একটু লম্বা করেই বলবো বিষয়টা। তো আমরা মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করি, র্যাঙ্কন মোটর বাইকস লিমিটেড। সুজুকি মোটরসাইকেল আমরা ম্যানুফ্যাকচার করছি। সো মোটরসাইকেলের ম্যানুফ্যাকচারিংটা শুরু হয়েছিল, মানে ট্রু সেন্স আমি যদি বলি, ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছিল 16-17 এরকম, 2016-17 সালের দিকে। এবং এইটার পিছনে কাজ করেছে মেইনলি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি। সো ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির একটা ভিশন ছিল যে বাংলাদেশে অটোমোবাইল শিল্পটা ডেভেলপ করবে এবং যেটা শুরুটা হবে হচ্ছে গিয়ে টু হুইলার, মানে মোটরসাইকেল শিল্প দিয়ে। তো ওইখান থেকে তাদের বেশ কিছু প্রপোজাল ছিল টু দ্য গভর্নমেন্ট যে এটার রোড ম্যাপটা কীরকম হবে, সেখানে কিভাবে শিল্পর বিকাশটা ঘটবে এবং কীভাবে হচ্ছে কি এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ম্যানুফ্যাকচারিং এটা তৈরি হবে। এবং আলটিমেটলি আমি যদি খুব ছোট করে বলি যে গোলটা ছিল 2030 সালের মধ্যে মার্কেট সাইজ হবে 10 লক্ষ মোটর বাইক, মানে 10 লক্ষ মোটর বাইক বাংলাদেশে ম্যানুফ্যাকচার হবে এবং বিক্রি হবে অভ্যন্তরীণ চাহিদা হিসেব করে। সেটা ছিল হচ্ছে গিয়ে গোল। এবং সেইটারই রোডম্যাপ হিসেবে ছিল হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রপোজাল, লাইক কিছু ভ্যাট সুবিধা, কিছু কর সুবিধা এইভাবে দিয়ে। কারণ ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করতে গেলে, আসলে ইনভেস্টমেন্টকে উৎসাহিত করতে গেলে এই বিষয়গুলা চলেই আসে। সো সেভাবে করে এটা যাত্রা শুরু। সো সেই হিসাব করলে আমি যদি বলি যে 2016 সালে প্রথম এনবিআর এসআরও আসে, যেখানে কিনা ম্যানুফ্যাকচারিংয়ের কী করতে হবে এবং কি কি সুবিধা হবে সেটা ডিফাইন করা হয়। এবং ধীরে ধীরে এটা, এখন তো আমরা 2025 সালে আছি, 25 সালে ব্যাপক চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মার্কেট সিচুয়েশন চেঞ্জ হয়েছে। তো এইভাবে করে এটার প্রোগ্রেশনটা হয়েছে আমি যদি বলি। তো এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি যে ভিশনটা ছিল যে 2030 সালের মধ্যে 10 লক্ষ, তো এবং একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, প্রপার একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে এটাকে স্ট্যাবলিশ করা, লাইট ম্যানুফ্যাকচারিংয়ের একটা অন্যতম প্রোডাক্ট হিসেবে এটাকে লঞ্চ করা, এবং এটার সাকসেসের উপর বেস করে কিন্তু আস্তে আস্তে প্যাসেঞ্জার কার, কমার্শিয়াল ভেহিকেল, এই ধরনের ম্যানুফ্যাকচারিংগুলো আস্তে আস্তে আসার কথা ছিল। তো সেই ভিশনটা আসলে কতটুকু সাকসেসফুল আমি যদি বলি, আমি কয়েকটা নাম্বার বলবো। হ্যাঁ, তো আমি বলবো না যে ইট ইজ সাকসেসফুল অর নট সাকসেসফুল, আমি কতগুলো নাম্বার বলবো। যে 2030-এ আমাদের করার কথা 10 লক্ষ, আমরা এখন কোথায় আছি? আমরা এখন 2024 শেষ করলাম। 2024-এ এই সংখ্যাটা 4 লক্ষের নিচে। আমি যদি প্রিসাইজলি বলি 3,90,000-এর আশেপাশে বাংলাদেশে মোটরসাইকেল বিক্রি হয়েছে। মোটরসাইকেল শিল্পের সম্ভাবনাটা কতটুকু আমাদের দেশে, এবং কোন পার্সপেক্টিভ থেকে এই খাতে বিনিয়োগ শুরু হলো এবং কার্যক্রম শুরু করলেন আপনারা? সম্ভাবনার কথা বললে সম্ভাবনা তো অপার আসলে, কারণ আমরা 18 কোটি মানুষের দেশ, ঠিক আছে? সো 18 কোটি মানুষের দেশ, যেখানে কিনা বাংলাদেশের জিডিপি বাড়ছে, বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, সেইখানে অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশ এখন মিডল ইনকাম কান্ট্রি হিসেবে এসেছে, সামনে হায়ার মিডল ইনকামে যাবে। তো যখনই এই প্রোগ্রেশনগুলো হয়, আমরা যদি অন্যান্য ইকোনমির দিকে তাকাই, অন্যান্য দেশের দিকে তাকাই, তাহলে দেখবো যে হচ্ছে কি অটোমোবাইল শিল্প কিন্তু খুব দ্রুত এই ইনকাম গ্রুপ লেভেল চেঞ্জের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। তো সেদিক থেকে আমরা অবশ্যই খুবই আশাবাদী মার্কেটটা সম্বন্ধে, যে 18 কোটি মানুষের দেশে আসলে অটোমোবাইল শিল্প অবশ্যই আরও ফ্লারিশ করতেই হবে, এটা করবেই, প্রোভাইডেড আমরা এটাকে সাপোর্ট করছি উইথ দ্য একটা রাইট রোড ম্যাপ, রাইট পলিসি। এবং অবশ্যই বাংলাদেশের এন্টারপ্রেনাররা আমি বলবো যে হচ্ছে গিয়ে খুবই সাহসী এন্টারপ্রেনার,
হ্যাঁ, তারা এদিক ওদিক চিন্তা না করেই হচ্ছে গিয়ে আসলে আমরা অনেক কিছু ইনভেস্টমেন্ট করে ফেলি এই আশা নিয়ে যে মার্কেটটা বড় হবে এবং এখানে একটা সুফল আসবে। সো আমি পার্সোনালি আমি যদি বলেন আমি খুবই আশাবাদী যে অবশ্যই বাংলাদেশের এই শিল্পটা সামনে অনেক বড় হবে, আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আসবে এবং একটা সময় আমরা বাংলাদেশ থেকে হচ্ছে কি ইভেন উই শুড লুক অ্যাট দ্য এক্সপোর্ট মার্কেট অ্যাজ ওয়েল। এই শিল্প বিকাশের ক্ষেত্রে প্রধান বাধাগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে? আমি বলবো যে এইখানে প্রথম দিকে আমরা খুব ভালো একটা মার্কেট গ্রোথ দেখেছি। আমি যদি সংখ্যা দিয়ে বলি, ধরেন 2019 সালে জাস্ট বিফোর মানে কোভিড আমাদের মার্কেট সাইজ ছিল হচ্ছে গিয়ে 5.5 লক্ষর কাছাকাছি, 5.25 লক্ষ থেকে 5.5 লক্ষর কাছাকাছি। কোভিডে আমরা জানি সব কিছুই হচ্ছে ইম্প্যাক্টেড হয়েছে, ব্যবসা সমস্ত কিছু। তো বাট তারপরেও 2020 সালে মার্কেট ছিল 4,80,000-এর কাছাকাছি, মানে আপনি 5 লক্ষর কাছাকাছি ধরতে পারেন। এরপর আমি যদি বলি 2021-22 এই 2 বছরে মার্কেট 6 লক্ষ পার হয়ে গিয়েছিল। সো আমরা সবাই কিন্তু একটা গ্রোথ দেখছিলাম, সমস্ত কিছু দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে না, যে রোডম্যাপটা আছে আমরা হয়তো বা অ্যাচিভ করতে যাচ্ছি। এরপর 2023 এবং 24-এ কিন্তু মার্কেটের যে নাম্বারটা আছে এটা খুব বেশি ইমপ্রেসিভ না। আমি যদি সংখ্যায় বলি, এটা 4 লাখের নিচে চলে এসেছে এবং 2023-এ এটা 4 লাখের নিচে নামলো, 2024-এ এটা আরও নিচে নেমে চলে এসেছে, এটা 3,80,000 থেকে 3,90,000-এর মধ্যে এসেছে। সো এইটাকে আমি যদি বলি যে আমি বলবো কিছু বৈশ্বিক কারণ তো অবশ্যই আছে, বাংলাদেশের কিছু ইকোনমিক কন্ডিশন অবশ্যই আছে, এক্সচেঞ্জ রেট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। বাট আমি যদি কনজিউমারের পার্সপেক্টিভ থেকে বলি, আমি বলবো যে হচ্ছে গিয়ে মোটরসাইকেলের প্রাইস কিন্তু এই পিরিয়ডটাতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা কয়েকটা ফ্যাক্টরের উপর। এক হচ্ছে গিয়ে কিছু বৈশ্বিক ব্যাপার আছে, যে এক্সচেঞ্জ রেট, আপনার হচ্ছে গিয়ে মানে অ্যাভেলেবিলিটি অফ মানুষের পারচেস পাওয়ার অ্যান্ড এভরিথিং, এটা তো আছেই। অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু পলিসি রিভিউয়ের কারণেও কিন্তু আমাদের এই প্রাইসগুলো বেড়েছে এবং আমরা বলতে পারি, মানে ডিরেক্টলি রিলেট করতে পারি যে এই প্রাইস বৃদ্ধিটা আসলে হচ্ছে কি মার্কেটকে ইম্প্যাক্ট করেছে। বেশ কিছু পলিসি রিভিউয়ের কারণেও কিন্তু আমাদের এই প্রাইসগুলো বেড়েছে এবং আমরা বলতে পারি, মানে ডিরেক্টলি রিলেট করতে পারি যে এই প্রাইস বৃদ্ধিটা আসলে হচ্ছে কি মার্কেটকে ইম্প্যাক্ট করেছে। হ্যাঁ, তো আমি বলবো যে আমাদের স্বপ্ন কিছুটা হলেও একটু বাধাগ্রস্ত হয়েছে, যে আমরা স্বপ্ন দেখছিলাম যে মার্কেটটা 2030-এ 10 লক্ষের কাছাকাছি পৌঁছাবে, সেই হিসাব করেই হচ্ছে কি আমাদের ইনভেস্টমেন্ট এন্ড সমস্ত কিছু করা। তো হঠাৎ করে যখন মার্কেট ড্রপ করে যায়, হ্যাঁ, তখন অবশ্যই ইটস নট এ গুড নিউজ ফর আস। বর্তমানে এই শিল্পে কি কি চ্যালেঞ্জ আছে এবং সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যে মার্কেটে আমরা কিন্তু এই সময়টার মধ্যে খুব ফ্রিকুয়েন্ট কিছু পলিসি চেঞ্জ দেখেছি, হ্যাঁ, এবং খুব র্যাপিড এবং ফ্রিকুয়েন্ট। হ্যাঁ, তো আমরা যারা হচ্ছে ব্যবসায়ী আছি, আমরা ইনভেস্টমেন্ট করি একটা হচ্ছে কি বিজনেস কেস, একটা বিজনেস ফিজিবিলিটি ধরে, এবং সেখানে অবশ্যই একটা 5 থেকে 10 বছরের একটা পরিকল্পনা, টার্গেট, এটা নিয়েই কিন্তু আমরা বিজনেস প্ল্যান করে থাকি। সো অল আওয়ার ইনভেস্টমেন্টস আর ডান ফর হচ্ছে কি একটা লম্বা পিরিয়ড। হ্যাঁ, একটা মেশিন আনলে অবশ্যই এটাতে আপনি তো 10 বছর চিন্তা করে হচ্ছে কি নিয়ে আসবেন। সো বাট ওয়ান্স ইউ ইনভেস্ট, আপনি যদি দেখেন যে পলিসিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার ফেভারেবল সিচুয়েশনে থাকছে না, তখন আসলে এটা বিজনেসের জন্য একটা ধাক্কা। প্রথম কথা হচ্ছে গিয়ে অবশ্যই মানে একটা সুবিধা তো ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম আসলে কন্টিনিউ করতে হবে ইন্ডাস্ট্রিটাকে দাঁড়া করানোর জন্য। বলবো যে এটা আমাদের একটু অভিযোগই, যে যখনই কোনো চেঞ্জ আসে সেই চেঞ্জগুলোকে ইন্ডাস্ট্রির সাথে কমপ্লিটলি ডিসকাস করে করা হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট সময় দিয়ে চেঞ্জ করাগুলো হয় না। ঠিক আছে, কারণ এইখানে একটা টেকনোলজি ট্রান্সফারের একটা ব্যাপার আছে, ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। সো এনি চেঞ্জ রিকোয়ার সাম টাইম। ওই সময়গুলো উদ্যোক্তাদের আসলে দিতেই হবে, হ্যাঁ, যাতে করে হচ্ছে গিয়ে তারা উৎসাহিত হয় ফর ফার্দার ইনভেস্টমেন্ট, ফার্দার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট, যেটা কিনা আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস কমিয়ে আনতে সাহায্য করবে,
অবশ্যই গভর্নমেন্টের ইন্টারেস্টকে সিকিউর করে। অলরেডি বেশ কিছু উদ্যোক্তা এখানে আছে, তারা ইনভেস্ট করেছে, তাদের সক্ষমতা তৈরি হয়েছে, তাদের একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে। সো পলিসি তো আসলে ফর দিস পিপল অ্যান্ড পলিসি ইজ অল ফর দ্য এন্ড কনজিউমার। তো সবাইকে নিয়েই বসার সুযোগ আছে এবং আমার মনে হয় বসাটাই খুব জরুরি, কারণ সবাই মিলে বসলে আসলে অবশ্যই একটা সমাধান আসবে। আমরা অবশ্যই চাই না যে একটা মার্কেট, একটা ইন্ডাস্ট্রিতে একটা মার্কেটটা ফল করে যাবে, সেটা যে কারণেই হোক। হ্যাঁ, তো 6 লক্ষ থেকে যেখানে আমরা 7 থেকে 8 লক্ষ থাকার কথা ছিলাম, সেখানে আমরা 4 লক্ষর নিচে, এটা ইন্ডাস্ট্রির কারোর জন্যই সুখবর না। সো আমার মনে হয় যে এটাকে ইমিডিয়েটলি আমাদের বসা দরকার, টু রিভিউ দ্য পলিসিস, কোথায় আসলে আমরা ভুল করলাম, যাতে যেই প্রজেকশনটা, যে ভিশনটা আমাদের ছিল, সেখান থেকে আমরা অনেকখানি সরে এসেছি। ডলার সংকটের কারণে এখন অনেক ব্যাংকে এলসি খুলতে পারছে না। সেক্ষেত্রে গাড়ি আমদানি বা এর যন্ত্রাংশগুলো আমদানির ক্ষেত্রে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন বা কি প্রভাব পড়ছে, এটা একটু জানতে চাচ্ছিলাম। ডলারের ক্রাইসিসটা কিন্তু আমরা মানে অ্যাজ এ বিজনেস হাউস ফেস করছি, আমি বলবো যে 2022-এর মাঝামাঝির পর থেকে। হ্যাঁ, তো এই প্রবলেমটা অনেকখানি কমে এসেছে। হ্যাঁ, কমে আসার পাশাপাশি আমরাও আসলে নিজেদের মানে কর্ম পরিকল্পনাগুলো ওইভাবে করে সাজিয়ে নিয়েছি যে আগে যেটা 7 দিন আগে চিন্তা করতাম, এখন হয়তো বা সেটা হচ্ছে কি 3 মাস আগে চিন্তা করি। বাট আমি বলবো, পজিটিভ বলবো যে এইখানে যে ব্যাংকগুলো এখন আসলে আমাদের চাহিদা মতো বেশিরভাগ ক্ষেত্রেই এলসি দিতে পারছে এবং আমরা কনজিউমারদের জন্য যে প্রোডাক্ট আনার কথা সেগুলো হচ্ছে আনতে পারছি সময় মতো। এই খাতে রপ্তানির ক্ষেত্রে কেমন সম্ভাবনা দেখছেন? রপ্তানির বাজারটা কেমন? আমরা এটার জন্য কতটুকু প্রস্তুত আছি? আমি বলবো যে যতটুকু লোকালাইজেশন আমরা করছি, ভ্যালু এডিশন করছি এবং করে যে ফাইনাল প্রোডাক্ট আমরা বানাচ্ছি, এটা পুরোপুরি আন্তর্জাতিক মানের। কারণ বাংলাদেশে যতগুলো মোটর বাইক কোম্পানি আছে, প্রত্যেকেই হচ্ছে গিয়ে নামি দামি ব্র্যান্ড। আপনি যদি বলেন আমরা সুজুকি ম্যানুফ্যাকচার করি, বাংলাদেশে অন্যান্য জাপানিজ ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান বেশ কিছু বড় ব্র্যান্ড আছে, এরা প্রত্যেকেই কোয়ালিটি সম্বন্ধে আমি বলবো পুরোপুরি সজাগ এবং এইখানে হচ্ছে গিয়ে দে ডু নট কম্প্রোমাইজ ইন দ্য কোয়ালিটি। সো বাংলাদেশে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটার প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই আন্তর্জাতিক মানের। এখানে একটু উদাহরণ দিই আমি একটা জিনিস, আমি সুজুকির কথা বলি যে আমরা যে বাইকগুলো ম্যানুফ্যাকচার করি, সেই বাইকগুলো প্রথম নতুন কোনো একটা মডেল যখন আসে, তখনই এই বাইকগুলো আমরা ম্যানুফ্যাকচার করার পরে এগুলো কিন্তু টেস্টের জন্য আমরা হচ্ছে গিয়ে জাপানকে পাঠাই। জাপানের সুজুকি এটাকে তাদের একটা নির্দিষ্ট সময় আছে যেখানে তারা লম্বা সময় ধরে বিভিন্ন রকম মানে টেস্ট করে এবং সেই টেস্টটা পৃথিবীর যে কোনো দেশের জন্য অ্যাপ্লিকেবল। জাপানেও যে গাড়িটা বানানো হচ্ছে বা থাইল্যান্ডে যে গাড়িটা বানানো হচ্ছে, চায়নায় যে গাড়িটা বানানো হচ্ছে, ইউরোপ বা ইউএসএতে যেটা বানানো হচ্ছে, সেম স্ট্যান্ডার্ড ফলো করে তারা কিন্তু আমাদের বাইকগুলোকে টেস্ট করে এবং এটা থেকে হচ্ছে গিয়ে 3 থেকে 6 মাস সময় লাগে তাদের টেস্টে পাস করা মাত্রই শুধুমাত্র আমরা কিন্তু এইটা কমার্শিয়াল প্রোডাকশনে যেতে পারি এবং তারপর বিক্রি করতে পারি। সো ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আমি যদি ব্র্যান্ড পার্সপেক্টিভ ধরি, লোকাল যদি আমি কোয়ালিটি বলি, যে এখানে বেশ কিছু অথরিটি আছে, যেমন বিআরটিএ আছে, যারা কিনা প্রত্যেকটা বাইক যখন ম্যানুফ্যাকচার করি তাদের নিজস্ব কিছু টেস্ট আছে, এখানে বুয়েট থেকে টেস্ট করানো হয়। সো টেস্ট করে সার্টিফিকেট নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে বিক্রির পারমিশন দেওয়া হয়। সো এটা যেমন সুজুকির বেলা সত্য, এটা অন্যান্য যে কোনো ব্র্যান্ড সবার ক্ষেত্রেই সত্য। সো বাংলাদেশ ম্যানুফ্যাকচারিংয়ে ওই সক্ষমতা অর্জন করেছে যে আমরা যতটুকুই করছি সেটা আন্তর্জাতিক মানের হচ্ছে। রপ্তানির কথা যেহেতু আসছে, একটু জানতে চাচ্ছিলাম বাংলাদেশ সরকারের শিল্পাঞ্চলের যে সুবিধাটা আছে সেটার ক্ষেত্রে এই শিল্প কতটুকু সুবিধা পাচ্ছে আর কি কি সুবিধা বাড়ানো যায় বলে আপনি মনে করেন? ইকোনমিক জোন বেশ কিছু হয়েছে, অটোমোবাইল শিল্পের বেশ কিছু ব্র্যান্ড আছে যারা ইকোনমিক জোনে এই মুহূর্তে ম্যানুফ্যাকচার করছে এবং তারা বেনিফিট পাচ্ছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে আরও উৎসাহিত করা প্রয়োজন, গভর্নমেন্টকে আরও প্রমোট করতে হবে, আরও কিছু ইনসেন্টিভ দিতে হবে সো দ্যাট পিপুল মুভ টু ইকোনমিক জোন। কারণ যে ইন্ডাস্ট্রিটা বাইরে আসলে হয়ে গিয়েছে, হ্যাঁ, সেটাকে যথেষ্ট ইনসেন্টিভ দিতে হবে টু মুভ টু ইকোনমিক জোন। ঠিক আছে, হয়তো বা নতুন যারা ইনভেস্টার্স আসবে তাদের জন্য চুজিং
ইকোনমিক জোন ইজ ইজি, বাট যারা অলরেডি ইকোনমিক জোনের বাইরে ফ্যাক্টরি করে ফেলেছে, ইনভেস্টমেন্ট করে ফেলেছে, তাদের জন্য সুবিধা পাওয়াটা জরুরি। অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক জোনে যদি মুভ করাতে চাই আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে, গভর্নমেন্ট যদি সেটাই যদি ভিশন হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে ইনসেনটিভটা আরও বেশি করে দিতে হবে। বাংলাদেশের বাজার অনুযায়ী স্বল্প মূল্য ও পরিবেশ বান্ধব মোটরসাইকেল তৈরির ক্ষেত্রে কী ধরনের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, অটোমোবাইল শিল্পের একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু ইলেকট্রিসিটিতে মুভ করে গেছে, ইলেকট্রিক ভেহিকেলে মুভ করে যাচ্ছে। এইটা সব ধরনের ভেহিকেল, আমি যদি কমার্শিয়াল ভেহিকেল থেকে শুরু করে প্যাসেঞ্জার ভেহিকেলে সবচেয়ে বেশি, টু হুইলারেও একই অবস্থা, মোটরসাইকেল, ইভেন ইলেকট্রিক বাইসাইকেলও কিন্তু চলে আসছে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ অ্যান্ড আদার্স। সো আমি বলবো যে বাংলাদেশেও আসলে এরই ধারাবাহিকতা, এটা যে বৈশ্বিক যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাতে হচ্ছে কি বাংলাদেশেও এই চেঞ্জটা আসবে। হ্যাঁ, তো এবং সময় বলে দিবে আসলে যে এই চেঞ্জটা কীভাবে আসছে বা কত দ্রুত আমরা হচ্ছে কি অ্যাডাপ্ট করছি। অবশ্যই এটার ভিতরে বেশ কিছু বিষয় আছে, যে ইনফ্রাস্ট্রাকচার, যে চার্জিং পয়েন্টের যে ইনফ্রাস্ট্রাকচারটা, এটা কিভাবে হবে, এটা কারা করবে। তো আমি মনে করি যে এইটাও একটা আলাদা করে একটা পলিসি হওয়া উচিত, যেখানে কিনা এইটার একটা ডিটেল রোড ম্যাপ থাকবে, যে কিভাবে আমরা প্রমোট করব বাংলাদেশে এই গ্রিন ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেলকে কিভাবে প্রমোট করব। এই মুহূর্তে যদি বলেন যে উদ্যোক্তারা হয়তো বা পুরোপুরি নিজের উদ্যোগে এইখানে হয়তো বা ইনভেস্ট করবে, কিন্তু একটা যদি প্রপার পলিসি থাকে যে গভর্নমেন্ট কীভাবে চাচ্ছে বাংলাদেশে এইটাকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবে বা কিভাবে ফেজ আউট করবে বা কী কী সুবিধা দিবে হচ্ছে গিয়ে গ্রিন ভেহিকেলের জন্য, তাহলে উদ্যোক্তাদের জন্য খুব সহজ হয়ে যাবে এটাকে আরও দ্রুত প্রমোট করার জন্য। সবশেষে খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।